আহ আসসালামু আলাইকুম। স্টাডি ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে বেসিক্যালি কথা বলতে চাচ্ছি একজন স্টুডেন্টের সাথে যিনি এখন বর্তমানে অবস্থান করছেন সাউথ কোরিয়ায়, কিয়াংসাং ইউনিভার্সিটিতে। সো সাউথ কোরিয়ার আসলে কখনো আমাদের ওইভাবে লাইভ নিয়ে আসা হয় নাই। সবসময় আমরা লাইভে এনেছি যারা চায়নাতে গিয়েছে, তারপর হচ্ছে রাশিয়াতে গিয়েছে, এরকম স্টুডেন্টদের। বিশেষ করে চায়নাতে সবথেকে বেশি চায়না নিয়ে আমাদের প্রচারটা বেশি ছিল। সো সাউথ কোরিয়াতে আমাদের স্টুডেন্ট গিয়েছে গত বছরের মানে 2023 এর সেপ্টেম্বর ইনটেকের জন্য। ফয়সাল নামে একজন স্টুডেন্ট। সো তার সাথে আজকে একটু আপনাদের সাথে মিট করিয়ে দিব, যাতে করে আপনারা আপনাদের জায়গা থেকে ক্লিয়ার হতে পারেন কিভাবে আপনারা সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করবেন স্কলারশিপ নিয়ে। এন্ড কত রেজাল্ট থাকতে হবে, বিশেষ করে সে ডিপ্লোমা করে গেছে। সো ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছেন, আপনাদের কত রেজাল্ট থাকতে হবে, অথবা যারা এইচএসসি করবেন বা করছেন, কিংবা হচ্ছে আপনারা অনার্স কমপ্লিট করে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সবার উদ্দেশ্যেই যে কত রেজাল্ট লাগতে পারে, এই সব বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। তো চলে যাচ্ছি আমি একটু ফয়সালের কাছে। আসসালামু আলাইকুম ফয়সাল। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো তোমার সাথে আসলে দীর্ঘদিন কথা হয় নাই। ব্যস্ততার কারণে তোমার ক্লাস, তারপর হচ্ছে জব, সবকিছু মিলে, কারণ বাহিরের কান্ট্রিতে যেহেতু আছো, আহ সবকিছু মিলে একটু ব্যস্ততার শিডিউলে যায়, এটা আমরা জানি। তারপরেও তোমার সময় বের করছো, সময় বের করে সবার জন্য, বিশেষ করে স্টাডি হল্ডের জন্য টাইম দিচ্ছ। এই কারণে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই মুহূর্তে দেখছে আমাদের লাইভটা, কিবা আপনারা আমাদের সাথে আছেন, তারা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের উদ্দেশ্যে, কিবা আপনার নিজের প্রোফাইলে, যাতে করে পরবর্তী টাইমে এই ইনফরমেশন নিয়ে আপনি যেন অ্যাপ্লাইটা করতে পারেন, কিংবা অন্য কাউকে হেল্প করতে পারেন। সো ফয়সাল, তোমার কাছে শুরুতেই চলে যাব যে তোমার জার্নিটা কেমন ছিল প্রথম অবস্থায়, এটা একটু বলো, কিংবা তুমি কবে নাগাদ বেসিক্যালি শুরু করছিলে? অ্যাকচুয়ালি আমি ডিপ্লোমা স্টুডেন্ট ছিলাম। তো ডিপ্লোমা হুম, শেষ করে তখনও আমার দেশের বাইরে যাওয়ার সেরকম প্ল্যান ছিল না। ডুয়েটে অ্যাডমিশন দেওয়ার প্ল্যান ছিল। তো সেই প্ল্যান অনুসারেই আমি ডিপ্লোমা শেষ করার পরে ডুয়েট অ্যাডমিশনে আসি। তারপরেই মূলত যখন অ্যাডমিশনের সময় আমার মূলত এই প্ল্যানটা মাথায় আসে। আমার ফ্রেন্ডরা যখন আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করে, তো ওদের মাধ্যমে মূলত আমি ইনফ্লুয়েন্সটা হই যে আমিও দেশের বাইরে যাব। তো প্রথমবার অ্যাডমিশন দেওয়ার পরেই আমি সাথে সাথে আমি আইএলটিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করি। কারণ আমার ডুয়েট এডমিশনটা হয় নাই, চান্স হয় নাই, এই কারণে আমি আইএলটিএস এর জন্য প্রস্তুতি নেওয়ার পরই আমি সাথে সাথে আবার এটাও খোঁজা শুরু করি যে আমি কোন দেশে গেলে ভালো হবে, কোথায় কোন এজেন্সির মাধ্যমে গেলে আমার জিনিসটা সুবিধা হবে, আমি কাদের মাধ্যমে আমি ভালো সার্ভিস পাবো, সেটা আমি খোঁজ নেওয়া শুরু করি আর কি। তো আইএলটিএসটাও আমি প্রস্তুতি নেই। আমার 2-3 মাস সময় লাগে আইএলটিএস এর জন্য এবং পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট হয়। এবং সাথে সাথে আমার স্টাডি ওয়ার্ক তো ছিলই, আমি তাদের সাথে আমি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, তাদের কাছ থেকে আমি ভালো একটা গাইডলাইন পাই পুরো আমার জার্নিতে। right. তোমার আইএলটিএস স্কোর কম, মানে আইএলটিএস এর জন্য প্রিপারেশনটা কবে থেকে শুরু করছিলে? আর্টস এর প্রিপারেশনটা আমি অ্যাডমিশন দেওয়ার পরে আমি নেওয়া শুরু করেছিলাম। তো 2 মাস বা 3 মাসের মতো লাগছিল আর কি আর্টস এর প্রিপারেশনটা শেষ করতে, কমপ্লিট পরীক্ষা দিতে, এক্সামটা দিতে। আচ্ছা, কত স্কোর ছিল 2-3 মাসের প্রিপারেশনে? স্কোর ছিল 6.5। গ্রেট। সো এই জায়গা থেকে তোমার আসলে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা, যে অ্যাপ্লাই কোন ইউনিভার্সিটিতে আছো কিংবা কোন ডিপার্টমেন্টে আছো, এটা একটু বলো। আমি সাউথ কোরিয়ার বুসানে অবস্থিত ইউনিভার্সিটির নাম হলো কিয়ংসাং ইউনিভার্সিটি। এখানে আমি গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্টে আমি পড়ালেখা করতেছি। আচ্ছা, তোমার ডিপ্লোমা কোথা থেকে ছিল? ডিপ্লোমা করা হয়েছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যদিও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট। ওকে, এরপরে ডুয়েট এডমিশনে ছিলা? জি, দুইটা এডমিশন ছিল। ওকে। সো তারপরে হচ্ছে তোমার ডুয়েট এডমিশনে কত সালে ছিল? ডুয়েট এডমিশনে ছিলাম 2023-এ। বাইশ বাইশে এক্সাম শেষ হওয়ার পরপরই 22-এ 23।
আচ্ছা। তো তখনই এই মূলত আর কি আমার স্টাডি ওয়ার্ল্ডের সাথে পরিচয়, কারণ স্টাডি ওয়ার্ল্ডটা অফিস ছিল, গাজীপুর ব্রাঞ্চের অফিস ছিল ডুয়েটের অপোজিট সাইডে, অপোজিট রোডে, ডুয়েট গেটের। তো তাদের ওইখানেই আমার পরিচয় হয় স্টাডি ওয়ার্ল্ডের সাথে। রাইট। তো এই জায়গা থেকে যদি তোমার ফ্রেন্ডরা তোমার ইউনিভার্সিটিতে যেটা, তুমি কি এখন রাইট না ইউনিভার্সিটিতে? জি জি, আমি লাইক না ইউনিভার্সিটিতে আছি, এই যে এখন আমি ইউনিভার্সিটির একটা বিল্ডিং এর ভিতরে আছি। আচ্ছা, বাইরের ওয়েদার কেমন? ওয়েদারটা একদমই ভালো না, এখন আবহাওয়া চেঞ্জ হইতেছে তো এই কারণে, আচ্ছা। একদিন বৃষ্টি একদিন রোদ, এই কারণে কোনো ঠিক ঠিকানা নাই আবহাওয়া। যদিও সাউথ কোরিয়াতে এখন চেরি ব্লসম হইতেছে, অনেক সুন্দর দেখায় চারপাশ, স্প্রিং। ওকে। সো এই জায়গা থেকে আমি বলবো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে সাউথ কোরিয়াতে তাদের উদ্দেশ্যে কি বলবো, মানে এটার অ্যাপ্লাই জার্নিটা কি অনেক কঠিন, কিংবা তোমার রেজাল্ট তুমি অ্যাপ্লাই করার কতদিনের মাথায় পেয়েছিলা সাউথ কোরিয়া কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, কিংবা তোমার কি কোনো অ্যাপ্লাই, ইন্টারভিউ হয়েছে কি? হ্যাঁ হুম। অবশ্যই ইন্টারভিউ অবশ্যই হয়েছে। তারা প্রথমে অ্যাপ্লাই কিছুদিন পরে তারা ইন্টারভিউর জন্য আমাকে মেসেজ দিবে, মেইল করবে যে আমার ইন্টারভিউ এর এই তারিখে আমার ইন্টারভিউ হবে, তারা বলবে। তো ইন্টারভিউ নেওয়ার পর আমার, এরপরে তারা মূলত আমাকে টিউশন ফি ইনভয়েস পাঠাবে যদি আমার অ্যাডমিশন হয়, কনফার্ম হয় তাহলে। তো অ্যাপ্লিকেশন প্রসেসটা অতটাও আমি আহ, কঠিন না আমি মনে করি। যদি তার রিকোয়ারমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সে সহজেই অ্যাপ্লাই করতে পারবে। রাইট। তো তোমার প্রি অ্যাডমিশন লেটার পরে আসার পরে তারপর তুমি কি করছিলে? আমার প্রি অ্যাডমিশন লেটার পাওয়ার পরে আমি মূলত টিউশন ফি পে করি এবং আমার ভিসার জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নেই। এরপর আমি ভিসার জন্য যাই। তো এখানে আবার কিছু ডকুমেন্টস, আবার ভিসার জন্য কিছু ডকুমেন্ট রেডি করা লাগে, যেটা যেমন ব্যাংক স্টেটমেন্ট, তারপরে আমার একাডেমিক যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমার অ্যাটেস্টেড করানো লাগে। তো সেগুলোর জন্য মূলত একটু হ্যাকটিক ব্যাপার, কারণ হলো আমাদের কারিগরির জন্য আমাদের কারিগরি বোর্ডে যাওয়া লাগে, তো এই কারণে একটু প্রবলেম, আমাদের একটু ডাবল কষ্ট করা লাগে ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য। কারিগরি বোর্ড এবং শিক্ষা বোর্ড যেটা আলাদা, আলাদা আলাদা জায়গায় যাওয়া লাগে। রাইট। মানে ওই ক্ষেত্রে একটু টাইম লাগছে তোমার মেবি। একটু টাইম লাগবে এবং আমার মনে করি ডিপ্লোমা স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করবে তাদের হাতে একটু টাইম নিয়ে তারপরে এই প্রস্তুতিটা নেওয়া শুরু করা উচিত আমি মনে করি। আচ্ছা। আর তোমার ক্ষেত্রে যেহেতু আইএলটিএস এর উইথিন 3 মান্থের ভিতরে তুমি 6.5 পাইছো অ্যাজ এ ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হিসাবে, সো তুমি অন্য সবাইকে কিভাবে সাহস দিবা বলো? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের অফিসে যারা আসে, অনলাইনে যারা কথা বলে, সবাই একটা কথা বলে, ভাইয়া আমরা আইএলটিএস দিতে পারবো না, আমাদের দরকার হলে 1 লাখ 2 লাখ টাকা বেশি যাক, আইএলটিএস দেওয়া পসিবল না। তোমার জায়গা থেকে তুমি কি মনে করো এটা আসলে আইএলটিএস দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? যদিও সাউথ কোরিয়াতে এখন উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা যায় না, তারপরে বলবো যে আইএলটিএস দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। সেকেন্ড কথা হলো তুমি আসলে কি কি বেনিফিট পাচ্ছ, আর থার্ড বিষয় হলো তোমার ইউনিভার্সিটি সিলেকশন হওয়া কতটা সহজ ছিল। এই তিনটা বিষয় একটু কথা বলবা। এখন আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য হ্যাঁ এটা স্বাভাবিক যে তারা ইংলিশটাতে একটু দুর্বল হয়, এটা স্বাভাবিক, আমাদের ডিপ্লোমা স্টুডেন্টরা একটু দুর্বল হয় ইংলিশে। এই কারণে তারা ভয় পায় যে আইএলটিএস দিব কি দিব না। এখন আমি যদি, আমার ইংলিশটা তো আমার ভালো পারতেই হবে, সেটা আমি যদি বর্তমানে আমাদের দেশের ভিতরে অনেক কোম্পানি আছে যাদের, যেখানে মাল্টি মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে যেখানে আপনার ইংলিশ লাগবেই, ঠিক আছে, এখানে ইংলিশ তাদের পড়াই লাগবে, ইংলিশ জানা লাগবে। তো ইংলিশ যদি আমার, আর ইংলিশ হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। আর আইএলটিএস আমি যখন করছি, আইএলটিএস 6.5 মানে আমাদের ব্যাচ মোটামুটি ভালো একটা স্কোর আমি মনে করি। আমাদের ব্যাচেলর ডিপ্লোমা স্টুডেন্টরা এটা নিয়ে একটু ভয় পায় যে 6.5 লাগবে বা এরকম, তারা ইউরোপে যখন চিন্তা করে, বা বর্তমানে ইউরোপ না শুধু সাউথ কোরিয়াতেও এখন মোটামুটি অনেক স্টুডেন্টরাই ভালো একটা আইএলটিএস এর স্কোর নিয়ে অ্যাপ্লাই করে। তারা যখন এইসব বিষয়ে বিভিন্ন গ্রুপে দেখে যে ভালো স্কোর নিয়ে ওরা অ্যাপ্লাই করতেছে, ভিসা হইতেছে, তখন তারা চিন্তা করে যে আমরা তো ইংলিশ অত ভালো পারি না, আমরা কিভাবে আইএলটিএস এ ভালো একটা স্কোর করে তারপরে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো বা এরকম কিছু। আসলে এটা ভয়ের কিছুই নাই, যদি চেষ্টা করে তাহলে অবশ্যই পারবে। আমি নিজেও তো ডিপ্লোমার ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি যদি 6.5 পাই তাহলে অন্য কেউ আমার থেকেও বেশি পাবে। এবং আমার এখানে দেখছি, আমার এখানে আসার পর আমি দেখতে পারতেছি যে ডিপ্লোমারও অনেক স্টুডেন্ট আছে যারা ভালো একটা স্কোর নিয়ে আসতেছে কোরিয়াতে। তো অন্যরা আমি মনে করি যেটা পারবে, তো শুধু তাদের এই ভীতিটা কাটিয়ে ওঠা হলো বড় কথা। রাইট, রাইট। তো এই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে তুমি তোমার জায়গা থেকে প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলা, মানে কবে নাগাদ থেকে না হয়েছিল, এটা কি ডিপ্লোমা থাকাকালীন অবস্থায় নিছো নাকি না ডুয়েট অ্যাডমিশনে এসে তারপরে নিছো?
আহ, আমি মোটামুটি ইংলিশ আগের থেকেও মোটামুটি আমি একটা ইংলিশ মুভি এগুলো দেখতাম, তো এই কারণে আমি ইংলিশটা টুকটাক বুঝতাম। ঠিক আছে। হুম, আর এখানে প্রস্তুতিটা তো ডিপ্লোমার অ্যাডমিশনের পরেই মূলত নেওয়া। আমি অ্যাডমিশনের পরে ইংলিশটাই মূলত শুরু করি, ক্যামব্রিজের বই নেওয়া, বই কিনলাম, তারপরে আমি গ্রামাটিক্যাল ব্যাপারটা আমি দেখলাম। এই বিষয়টা গ্রামাটিক্যাল ব্যাপারটা আগে যদি আমি ক্লিয়ার করতে হবে, এটা হলো বড় কথা। গ্রামাটিক্যাল ব্যাপারটা আমি ক্লিয়ার করার পরে আমি আইএলটিএস এর যে ক্যামব্রিজ বই আছে, আমি ওগুলো দিয়ে পড়া শুরু করলাম আর কি। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ আমি প্র্যাকটিসের পরে দেখলাম যে না, আমি পারতেছি। তো এই কারণে আমার আরো এনকারেজ হলাম যে আমি আরো একটু চেষ্টা করি, তাহলে আমি আরো ভালো করে পারবো। তো এখান থেকেই মূলত প্রস্তুতি নেওয়া, পড়া এবং পরীক্ষা দেওয়া। কিছু কোচিং এ মক টেস্ট দিলাম। মেন্টরসে আমাদের আরো এক ইসে আরো একটা দুইটা আমি কোচিং সেন্টার আমি যখন মক টেস্ট দিলাম, তখন দেখলাম যে আমার রেজাল্ট ইমপ্রুভ হইতেছে আমি যত পরীক্ষা দিতেছি। তখন আমি হুম। আরো আগ্রহ পাইলাম, এনকারেজ হলাম যে আমি এরপরে ফাইনালি আমি পরীক্ষায় দিতে গেলাম, যে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আসলো। যাক আলহামদুলিল্লাহ। আর তোমার জার্নির পিছনে স্টাডি ওয়ার্ল্ড এর মানে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে কিনা এটা একটু সরাসরি বলো, মানে এ টু জেড স্টাডি ওয়ার্ল্ড সেরকম, স্টাডি ওয়ার্ল্ড আমি আইএলটিএস এর পরীক্ষা দেওয়ার আগে থেকে আমি স্টাডি ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড ছিলাম। তারা আমার আইএলটিএস এর পরীক্ষার সময় আমাকে গাইডলাইন দিয়েছে, এবং আমার মনে আছে যে আমি কিছুদিন আগে আমি প্রচুর টেন্সড ছিলাম। আমার পরীক্ষা ভালো হইতেছিল না, মানে আমি মক টেস্ট যখন দিতেছিলাম আমার রেজাল্ট ভালো হইতেছিল না, কিছু কিছু প্রবলেম ছিল। তারা আমাকে ওই সময় আমার অনেক মেন্টাল সাপোর্ট দিছে যে তুমি টেনশন করো না, তুমি এটা এইভাবে করো, এইভাবে করলে ভালো হবে। তারা অনেক হেল্প করছে আমাকে এই পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার জন্য, এই জন্য আমি অনেক থ্যাঙ্কস আই স্টাডি ওয়ার্ল্ড এর প্রতি। এবং শুধু এইটা না, আমাকে বিভিন্ন সকল ডকুমেন্টস যখন রেডি করার সময় তারা আমাকে অনেক গাইডলাইন দিছে। এটা আমার স্বীকার করতে হবে, এর জন্য আমি অনেক থ্যাঙ্কফুল তাদের জন্য। আচ্ছা, এখানে একটু তোমার বিষয়টা বলে রাখি। যারা আমাদের দেখছেন, আমার এখনো মনে আছে ওর বাবা বেসিক্যালি আমাদের অফিসের ওখানেই হচ্ছে একটা, ওর বাবা ডুয়েটে জব করতো, আঙ্কেল। তো খুবই ভালো মানুষ, এত মিষ্টি একজন মানুষ। তো ফার্স্ট যেদিন আমাদের অফিসে ঢুকে, ফয়সাল মনে হয় ওই দিন আসে নাই, তো উনি আসে দেখার জন্য, পরে মেবি ফয়সাল আসছে। তো ওর বাবা যখন আসে খুব একটা আশা ভরসা নিয়ে আসে যে আমার ছেলেকে এরকম পাঠাতে চাই, সাউথ কোরিয়াতে যাবে, মানে আগে জিজ্ঞেস করে কোথায় পাঠাইলে বেটার হবে, পরে আমি বললাম যে সাউথ কোরিয়াতে পাঠাতে পারেন, এটা বেস্ট একটা ভালো অপশন হতে পারে। তো বললো যে আচ্ছা ঠিক আছে, মানে এক কথায় রাজি। এরপরে দুই একদিনের মধ্যে আবার চলে আসে, আসার পরে উনি ফাইল সাবমিট করে। তো দুঃখের বিষয় হচ্ছে এটা যে যখন ফয়সালের রেজাল্ট বের হয়, তো রেজাল্টটা উনি দেখে যাইতে পারে না। এটা আমার কাছে আসলে সব থেকে বড় একটা, আমার এরকম কোনো স্টুডেন্টের সাথে এখন পর্যন্ত হয় নাই। 2016 থেকে এখন পর্যন্ত কাজ করতেছি, কোনো গার্জিয়ান এইভাবে যে আমার হাতে উঠাই দিয়ে গেল ফাইল, ফয়সালকে আমার সাথে পরিচয় করিয়ে দিল, সবকিছু ঠিক আছে। এরপরে হচ্ছে সে আসলে যেদিন রেজাল্ট, তোমার আঙ্কেল কবে মারা গেছেন, মানে যখন রেজাল্ট বের হয়েছে তার কিছুদিন আগে নাকি? হ্যাঁ, মানে শুধু রেজাল্ট টিউশন তো ফি দেখে গেছে যে টিউশন ফিটা ইউনিভার্সিটি দেওয়ার থেকে, পরে আর কি। টিউশন ফিসটা দেওয়ার পরে। এন্ড সে আলহামদুলিল্লাহ ওর প্রত্যেকটা সাপোর্ট, মানে ওর কত টাকা খরচ হবে, ওখানে যাওয়ার পরে কি পরিমাণ খরচ হতে পারে, ব্যাংক স্টেটমেন্ট কত টাকা লাগবে, এভরিথিং গুছিয়ে রেখে তারপরে উনি আসলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো আমার এখনো মনে পড়ে ওনার, মানে মুখে হাসি, এত সুন্দর, এত নুরানি একজন মানুষ ছিলেন, মুখে দাড়ি। তো যাই হোক, তো যখন ভিসা পায়, তখন গাজীপুর কবরস্থানের পাশ দিয়ে আসলে ফয়সাল তখন মনে হয় আসে, তখন নেমে ও ইয়া করলো আর কি, কবর জিয়ারত করে আসলো। তো আসলে আমার এরকম আসলে কখনো কোনো সিনারিও কোনো স্টুডেন্টের সাথে কখনো হয় নাই। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আর হচ্ছে ফয়সাল যেহেতু গেছে একটা স্বপ্ন নিয়ে, তার খুব স্বপ্ন ছিল যে তার ছেলে, একজন ছেলে, তাও তোমার তো ছোট ভাই হাফেজ, রাইট? জি, তো ও এখন তার বড় মাওলানা ছেলে পড়তেছে। মাওলানা পড়তেছে, তার বড় ছেলে হচ্ছে সাউথ কোরিয়াতে যাবে, অনেক টেনশন করছে। তো আলহামদুলিল্লাহ যখন অ্যাডমিশন হয়ে যায়, প্রত্যেকটা জিনিস হয়ে যায়, কিন্তু ও ভিসা হাতে পাইছে এটা আর আসলে দেখে যাইতে পারে না। ভিসা হাতে পাওয়ার কিছুদিন আগে আর কি উনি চলে যায়। তো সবার উদ্দেশ্যে আসলে এটাই বলবো, আমরা যা কিছুই করতেছি, আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আমাদের আহ আখেরাত। আর পাশাপাশি দুনিয়াতে আমরা কি করে যাইতে পারলাম, এটা খুবই ইম্পর্টেন্ট। আর স্টাডি ওয়াল আসলে আমাদের কাজ করে যাচ্ছি বিভিন্ন দুর্বল স্টুডেন্টের জন্য। সেটা আর্থিকভাবে হতে পারে, সেটা মানে
যে কোনো ধরনেরই হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সঠিক গাইড করা, যেটা এই যে আমাদের স্টুডেন্ট যে ফয়সাল গেছে, আমি চেষ্টা করছি সর্বোচ্চটুকু তাদের সাপোর্ট দেওয়া, আমাদের পুরো টিম সর্বোচ্চটুকু সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, সর্বোপরি কথা হলো যে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সাউথ কোরিয়াতে, কখন অ্যাপ্লাই করবেন, কিভাবে করবেন, কত আইএলটিএস স্কোর দরকার, কত টাকা পয়সা দরকার, ব্যাংক স্টেটমেন্ট নাই কোত্থেকে দেখাবেন, কি কি ডকুমেন্ট সাজালে পরে আপনার অ্যাডমিশনটা কনফার্ম হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা আমার সরাসরি আমাদের ঢাকা অফিসে আসতে পারেন, এসে জানতে পারেন, অনলাইন কাউন্সিলিং নিতে পারেন, অথবা আপনারা গাজীপুর ডুয়েট গেটের সামনে আমাদের অফিস, ওখান থেকেও জানতে পারেন। এছাড়াও একটা বিষয় বলে রাখি, চায়নাতে 100% স্কলারশিপ দিচ্ছে। অনেকের নেগেটিভ একটা ভাইব আছে চায়না নিয়ে, এটা একটু ক্লিয়ার করি। চায়নাতে যদি আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, সেটা সাউথ কোরিয়া, আচ্ছা তোমাকে এখানে একটু কথা বলি, তোমার ওইখানে জব পাইতে কোনো প্রবলেম হয়েছে কিনা, কিংবা তুমি কি মনে করো যদি তুমি সাউথ কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা জানতে আরো ভালো স্যালারিতে কি জব করতে পারতা কিনা? হ্যাঁ, এটা অবশ্যই যে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার এখানে কাজ করে। আমি এখানে ইংলিশটা তো আমি আইএলটিএস করে আসছি, ঠিক ঠিক আছে, কিন্তু আমি যদি হুম। সাথে সাথে যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটাও শিখে আসতাম তাহলে আমার জব পাইতে আরো সুবিধা হতো। শুধু জবের ক্ষেত্রে না, এখানে ডে টু ডে লাইফেও ইংলিশটা সেরকম চলে না বললেই চলে। কোরিয়ানে সবাই ইউজ করে, ইউজ টু কোরিয়ানেই, ইংলিশে তারা অতটা ভালো পারে না। আমি যদি আচ্ছা। কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা জানি তাহলে আমার সব ক্ষেত্রে আমার সুবিধা হবে। আচ্ছা। ঠিক আছে, তো আমার এই প্রথমে ক্ষেত্রে আসতে যদি আমার কেউ একটু সুবিধা কষ্ট হয়েছে। ল্যাঙ্গুয়েজটা এখন থেকে একটু প্রিপারেশন নেয়, টুকটাক শিখে, তোমার কি মনে হয় কেমন স্যালারি পাওয়া যেতে পারে ওইখানে, কিংবা কেমন জব ফ্যাসিলিটি পাবে? ল্যাঙ্গুয়েজটা যদি শিখে সে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাবে, হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা স্যালারি পাবে, যেটা দিয়ে তার নিজের ডে টু ডে লাইফ তো খরচ তো চলে যাবেই, সে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভিংসও করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, ঠিক আছে। আমার বারবার আসলে একটা কল আসতেছে, একটু প্রবলেম হচ্ছে এটার জন্য। তো ঠিক আছে ফয়সাল, আজকে আর টাইম নিচ্ছি না। সো বিশেষ করে যারা সাউথ কোরিয়াতে যেতে চাচ্ছেন, ফয়সালের নাম্বার দেয়া থাকবে, আমাদের ওয়েবসাইটেও ফয়সালের ইন ডিটেলস সবকিছু দেয়া থাকবে। বাহিরে বিশেষ করে যারা পড়াশোনা করে থাকে, জব করা, রান্না করা, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা, ক্লাস করা, ঘর দর পরিষ্কার করা, সবকিছু মিলে যারা থাকেন তারা বুঝতে পারবেন যে টাইমের কতটা মানে মানে 24 ঘন্টার জায়গায় যদি 48 ঘন্টা আল্লাহ একদিনে দিত, সেটা মনে হয় বেটার। যারা বাহিরে থাকে এরা এটা দোয়া করে। তো যাই হোক, জি সর্বোপরি কথা অবশ্যই। হলো সর্বোপরি কথা হলো, তুমি কালকে রাত্রে মনে হয় প্রায় 3টার দিকে ঘুমাইছো, নাকি আবার 4টার সময় সেহরি করছো? জি জি। আচ্ছা, তোমার সাথে রাত্রে যখন কথা হয়, বিশেষ করে আজকে লাইভে আসবে তো অনেকদিন পরে যখন ফোন দিই আমি, তো ফয়সাল বলতেছিল যে ভাইয়া মানে স্যার একদমই হচ্ছে আসলে সময় নাই, কিভাবে যে কি করব। আমি বললাম এই সময়ের ভিতরে সব করতে হবে। তো যারা বিশেষ করে যেতে চাচ্ছেন, গাইড পাচ্ছেন না, ফয়সালের সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে এপ্লাই করবেন, কেমনে করবেন, কত টাকা লাগতে পারে, ইন ডিটেলস সবকিছু জেনে ইনশাল্লাহ একটা প্রস্তুতি নেন। আর বাদ বাকি বাংলাদেশে স্টাডি ওয়ার্ল্ড অফিস এক্সিস্ট করে, আছে। সো অফিসে এসে সরাসরি আপনারা জানতে পারবেন, অনলাইনেও জানতে পারবেন। সো বাংলাদেশের যে যেখান থেকে আছেন, আপনারা যদি আপনার মন স্থির করে থাকেন যে একটা দেশের বাহিরে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন, সঠিক একটা গাইড যদি আপনাদের প্রয়োজন হয়, সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। ফয়সালের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডকুমেন্টস রেডি করে এপ্লাই করে ফেলবেন। আর অবশ্যই বাহিরে যে কান্ট্রিতে যান না কেন, চেষ্টা করবেন ইংলিশের জন্য আপনার ভালো হয়। পাশাপাশি যে কান্ট্রিতে যাচ্ছেন ওই কান্ট্রির স্থানীয় ল্যাঙ্গুয়েজটা আপনি পারেন কিনা, সেটা চায়না হোক, সেটা রাশিয়া হোক, সেটা সাউথ কোরিয়া হোক, সেটা জার্মান হোক, সেটা ফ্রান্স হোক, চেষ্টা করবেন ওই কান্ট্রির স্থানীয় ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও আয়ত্ত করে যাওয়ার জন্য, তাহলে অনেক ভালো বেনিফিট পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার কথা হবে। তাহলে ফয়সাল, আজকে বিদায় নিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।